সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আপনাদের আজ শোনাতে যাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প বাজির দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এই চ্যানেলে কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। দিবানাথ ছিলেন এক কথার মানুষ। তাঁর কারখানার লোকজন বাড়িতে আসতো মাঝে মাঝে। তারা বলতো দিবানাথবাবুর কোনো আবেগ উচ্ছ্বাস নেই, কিন্তু তিনি যা বলেন তাই করেন। মাইনে বাড়াবেন তো বাড়াবেন না তো কিছুতেই বাড়াবেন না। যেখানে যে জিনিস যেদিন ডেলিভারি যাওয়ার কথা, পৃথিবী উল্টে গেলেও সেখানে সেদিন মাল পৌঁছবেই। তাতে যদি তার লোকসান হয় তবুও। কথাটা আমার বিশ্বাস হতো না যে মানুষের পেটে এত প্যাঁচ, সে কি এত সোজা হতে পারে। কিন্তু কি আশ্চর্য, সেদিনের পর থেকে সত্যি তিনি আর আমার সাহিত্য সাধনায় কোনো ব্যাঘাত সৃষ্টি করলেন না। উল্টে আমি এক নতুন প্রতিশোধের নেশায় মাতলাম। সারা দুপুর ঘুমোই, সন্ধে থেকে কাগজ কলম নিয়ে বসি। আকাশ ক্রমশ গাঢ় হতে থাকে, রাত নিশুত হয়, তারারা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। এক সময় ফ্যাকাশে হয় আকাশ, তারা নেবে, ভোর আসে ধীর পায়। আমি লিখতে থাকি। তখনও একটি দিনের জন্য দিবানাথ আমাকে টানেন না বিছানায়, অথচ বুঝতে পারি তিনি জেগে আছেন। তার রক্তবর্ণ চোখ ধারালো ছুরি হয়ে ফালা ফালা করতে চায় আমাকে, তবু কলম থামাই না। সারা রাত কি লিখছি তাতে কিছু যায় আসে না, কিন্তু লোকটা পুড়ুক, নিজের বাসনার আগুনে পুড়ুক। খেলাটা বেশি দিন চলল না, বড়জোর হপ্তা তিনেক। তারপর একদিন গা গুলিয়ে উঠল আমার, মাথা টলে গেল। সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যি ছোটাছুটি করে চারদিক তোলপাড় করে ফেললেন দিবানাথ। মেয়ে ডাক্তার এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আমাকে, হাসল। কেউ একজন আসছে পৃথিবীতে। দিবানাথ যেন খুশি হলেন না তেমনটা। প্রথম সন্তানের আগমন বার্তা বাবাদের প্রায় পাগল করে তোলে। সেই আনন্দের ছিটে ফোঁটাও নেই দিবানাথের মধ্যে। আমি কাগজ কলমে আঁকিবুকি কাটতে কাটতে দেখি প্রায় সন্ধ্যাতেই ম্লান মুখে বসে আছেন আমার স্বামী। আকাশ পাতাল কি যেন ভাবছেন, বুঝিবা নিজের সঙ্গেই কোনো জটিল বোঝাপড়া চলেছে তাঁর। এর মধ্যে একটা দুটো লেখাও ছাপা হলো আমার। নিজেই পত্রিকাগুলো সংগ্রহ করে আনলেন দিবানাথ। সম্পাদকীয় দপ্তরে কয়েকটা প্রশংসার চিঠি এসেছিল, সেগুলো নিজেই নিয়ে এলেন হাতে ধরে। আনন্দিত মুখে নয়, নিখুঁত কর্তব্য সারার মতো। বুঝলাম বাজিতে হারাটা তার রক্তে সই আসছে। আমার তখন 5 মাস চলেছে। দিবানাথের ম্লান ভাব অনেকটা স্তিমিত। বাড়ি ফিরে আমার শরীরের খোঁজ খবর নেন, যত্ন আত্মীর ত্রুটি থাকতে দেন না। সামান্য হাসির কথায় অকারণে বেশি বেশি হাসেন। আমিও সহজ করার চেষ্টা করছি নিজেকে। হঠাৎ একদিন পার্ক স্ট্রিটের নিলামঘর থেকে এক রাশ কাচের পুতুল নিয়ে এলেন দিবাকর। গাউন পরা পুতুল, শাড়ি পরা পুতুল, ঘাগরা পরা পুতুল।
আমি তো হেসে বাঁচি না। তোমার হঠাৎ পুতুল দিয়ে ঘর সাজানোর শখ হলো যে? দিবানাথ হাসছিলেন। এসব পুতুল আমার মেয়ের জন্য। মেয়েই হবে? তোমায় কে বলল? মেয়েই হবে, আমি জানি। ধরো যদি ছেলে হয়? হতেই পারে না। আমি মেয়ে চাই, ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে। মেয়ের মধ্যে কি আমাকে খুঁজতে চান দিবানাথ? মনটা পলকে বিষিয়ে এলো। যে শব্দটাকে মন থেকে নির্বাসনে পাঠিয়েছিলাম, সেই শব্দটা ছিটকে এসেছে মুখ থেকে। বাজি, আমি বলছি ছেলে হবে। দিবানাথ যেন শুনতেই পেলেন না কথাটা। আনমনে বিড়বিড় করলেন, না না, দেখো, মেয়েই হবে। কখনো না, ছেলে হবে। দিবানাথ নিষ্পলক তাকালেন আমার দিকে। আমি বলে উঠলাম, বাজি রাখতে সাহস হচ্ছে না? দিবানাথের মুখ থেকে রক্ত সরে যাচ্ছিল। ঢোক গিলে বললেন, ভয় কিসের? বাজি রাখাই যায়। শর্ত? তুমি বলো। ছেলে হলে আর কোনো সন্তান চাইতে পারবে না তুমি। আর মেয়ে হলে তুমি যা বলবে তাই। মেয়েকে কিভাবে মানুষ করবে তাই নিয়েও আমি নাক গলাতে যাব না। রাজি? দিবানাথ অস্ফুটে কি যেন বললেন, ঠিক শুনতে পেলাম না। এত দিনে স্বামীর ওপর কেমন যেন মায়া জাগছিল আমার। মায়া না করুণা? হৃদয় নিংড়ানো কোনো অনুভূতি নয়, তবু কেন যেন বুকটা টলটল করে ওঠে। কেন? দিবানাথ ছিলেন আমার একমাত্র ছেলের পিতা, কিন্তু তিনি কোনো দিন ছেলেকে একটুকুও ভালোবাসতে পারেননি। মাতৃসদনে সদ্যজাত শিশুকে দেখে মুখ পাংশু হয়ে গিয়েছিল। শুনেছি বাড়ি এসে তিনি নাকি সেদিন জলস্পর্শ করেননি। ছেলেকে তিনি কখনো কোলে নিতেন না, আদর করতেন না। তার কাছ থেকে এক ধরনের নির্মম উপেক্ষায় পেয়ে এসেছে আমার ছেলে। দিবানাথের ওপর যেটুকু মায়া এসেছিল আমার সেটুকুও চলে গেল। ওই উপেক্ষা দেখে দিবানাথকে বাদ দিয়ে এক পৃথক দুনিয়া নির্মাণ করে নিলাম আমি, আমার ছেলেকে নিয়ে, আমার লেখা নিয়ে। ক্রমশ আমার লেখার জগৎ ছড়িয়ে পড়েছিল। আমার প্রথম দিকের গল্পে বড় বেশি আবেগের বাহুল্য থাকত, আতিশয্য থাকত, নাটকীয়তা থাকত। সেগুলো ধীরে ধীরে কমে এলো। আমার কলম হয়ে উঠল রুক্ষতর, কঠিন। তবে ভাষার নিপুণ আঁচড়ে হৃদয়ের আরও গভীরে পৌঁছতে সমর্থ হলাম আমি। অনেক নামী কাগজেই নিয়মিত আমার লেখা বেরোয়। ছোট হলেও কিছু ভক্তকুল তৈরি হয়েছে আমার। বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে। তার মধ্যে 4টি উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদও হয়ে গেছে। সভা সমাবেশ, সাহিত্য আসর থেকে ডাক আসে মাঝে মাঝে। প্রায় এখানে সেখানে যাই। পাঠক আর সমালোচকদের মতে আমি এখন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট লেখিকা। ছেলেকেও আমি মনের মতো করে মানুষ করেছি। ছোট থেকে সে পড়াশুনোয় অত্যন্ত মেধাবী। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রীতিমতো ভালো রেজাল্ট করে খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। বছর 5 জন্য আমেরিকায় গিয়েছিল। ফিরে এসে এখানকারই এক বড়সড় প্রতিষ্ঠানে উঁচু পদে বহাল এখন। স্বভাবে সে যথেষ্ট শান্ত, বিনয়ী। আমি তার মধ্যে শৃঙ্খলাবোধ বপন করতে পেরেছি। নিজের পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করেছে সে। নাতি নাতনি, ছেলে, ছেলের বউ নিয়ে আমার এখন ভরাট সংসার। দীর্ঘ সময় দিবানাথের প্রায় কোনোই বদল হয়নি। তিনি মূলত কর্মী মানুষ, কারখানা নিয়েই
পড়ে থাকতেন বরাবর। একটা সময় গেছে যখন সকালে উঠে কাজে বেরিয়ে যেতেন, ফিরতেন অনেক রাতে। মাঝে কারখানার অবস্থা কিছুকাল খারাপ হয়ে গিয়েছিল। অর্ডার নেই, র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না, শ্রমিক অসন্তোষ লেগে আছে, এই সব। সে সময় খুব দুশ্চিন্তায় থাকতেন দিবানাথ, কিন্তু কখনো সান্ত্বনা খুঁজতে আসেননি আমার কাছে। আমার ওপর এক অদ্ভুত ক্রোধে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ছেলে হওয়ার পর আমাদের বিছানা আলাদা হয়েছিল, ছেলে বড় হতে ঘরও আলাদা হয়ে গেছে। পাশের ঘরেই থাকেন, তবু যেন দূরত্ব বেড়ে গেছে বহু যোজন। কথাবার্তা হয় না যে তা নয়, তবে সেসব নিছকই মামুলি আলাপচারিতা, প্রাণহীন, শুকনো। আমার লেখা বা খ্যাতি সম্পর্কে তিনি বিন্দু মাত্র উৎসাহী নন। আমিও তার ব্যবসার হাল হকিকত নিয়ে সামান্যতম কৌতূহল দেখাই না। সংসারে থেকেও দিবানাথ আমাদের সংসারের বাইরের মানুষ। শুধু একটা জিনিস আমি টের পাই, বাবা আর ছেলের মধ্যে একটা চোরা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দিবানাথের সঙ্গে সম্পর্কটা তেমন কাছে না হলেও বাবার উপর একটা টান আছে ছেলের। দিবানাথও যেন খানিকটা মান্য করেন ছেলেকে। ছেলের পীড়াপিড়িতে ইদানিং কারখানা যাওয়া বন্ধ করে দিয়েছেন প্রায়। বাড়িতেই থাকতেন, শ্বাস টবে বনসাই করে দিন রাত পরিচর্যা করতেন তাদের। স্বাভাবিক একটা গাছকে জোর করে বাড়তে না দেওয়ার মধ্যে এক ধরনের চাপা নৃশংসতা আছে, যেটা আমার একদম পছন্দ নয়। হয়তো সেই জন্যেই বনসাইয়ের প্রতি দিবানাথের এত আকর্ষণ। তবু বাধা দিইনি আমি। ভেবেছি পাশাপাশি দুটো রেল লাইনের মতো কেটে যাক না জীবনটা, যেমন কেটেছে এতদিন। কাটল না, নিয়তি বাদ সাধলেন। গত বছর শীতের শুরুতে রাত্রে শুতে যাওয়ার সময় হঠাৎই আমার বুকে যন্ত্রণা শুরু হলো। যন্ত্রণা মানে সে এক অসহ্য অনুভূতি। কেউ যেন আমার হৃৎপিণ্ড ধারালো আঁচড় টানছে, মুঠোয় চেপে নিষ্পেষিত করছে আমার ফুসফুস। দরদর করে ঘামছি আমি, আর্তনাদও করে ফেলেছিলাম বোধহয়। অমনি পাশের ঘর থেকে ছুটে এসেছেন দিবানাথ। ছেলেকে ডাকার আগেই ডাক্তারকে টেলিফোন করেছেন। ডাক্তারের নির্দেশে রাত দুপুরে আমাকে নিয়ে নার্সিংহোমে ছুটলেন। ভাড়াটা কেটে গেল। 7 দিন পরে ফিরে এলাম বাড়িতে। হৃৎপিণ্ডের বাইরের দেওয়ালে বড়সড় ঝাঁকানি খেয়েছে একটা, ভাঙেনি। পূর্ণ বিশ্রামে খাঁচা মেরামত হয়ে যাবে। ফিরে আসার পর থেকে অনেক রাত অবধি আমার ঘরে বসে থাকতেন দিবানাথ। কথা নেই, এ শুধু নিঃশব্দ উপস্থিতি। এক সময়ের কুচকুচে কালো চোখের মণি ধূসর হয়ে এসেছে, হয়তোবা নিষ্প্রভ, তবু যেন সেই চোখ বড় জীবন্ত মনে হলো আমার। মনে পড়ল এইভাবেই এক সময় আমার দিকে তাকিয়ে কত সন্ধ্যা কত রাত্রি কাটাতে চেয়েছিলেন তিনি, অথচ আমি এই দৃষ্টি সহ্য করতে পারিনি। আজ পারছি। ওই চোখে এখন কোনো কাম নেই, মুগ্ধতা নেই, আসক্তি নেই। তবু ওই চোখে চোখ পড়লে কেন যে আমার গা ছমছম করে। একদিন বলেই ফেললাম, কি অত দেখো, আমি তো এখন বুড়ি। দিবানাথ আলগা হাসলেন। কুদর্শন মুখমণ্ডলটি ওই হাসিতে বড় মায়াবী ঠেকল আমার। স্মিত মুখে বললাম, আমার তো দিন ফুরিয়ে এলো। দিবানাথের চোখ মুহূর্তের জন্য ঝলসে উঠল, পরক্ষণে আবার ধূসর। ওই নীরব ঝলসে ওঠাতে
আমি আর তেমন নাড়া খাই না। আবার হাসলাম, বললাম, রাগো কেন? সত্যি আমার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, বাঁচার আর শক্তি পাই না। এবার বোধহয় যাব। বহুকাল পর দিবানাথ আমার কপালে হাত রাখলেন। ওহো, তোমার আগে আমিই যাব। তা কী করে হয়? তুমি আমার থেকে অনেক শক্ত সমর্থ আছো, রোগব্যাধির বালাই নেই। আর আমার তো প্রথম ঘন্টা বেজেই গেল। বাজুক, তবু আমি আগে যাব। হঠাৎই পাশার পড়ে গেল। 3 যুগেরও বেশি ভুলে থাকা কথাটা মুখ ফসকে বেরিয়ে গেল। বাজি! সহসা হাত সরিয়ে নিলেন দিবানাথ। পড়ে থাকা দান ফিরিয়ে নিলাম না আমি। বললাম, বাজি রাখতে ভয় পাচ্ছ? দিবানাথ কখনো যা করেননি তাই করলেন। আচমকা চিৎকার করে বলে উঠলেন, না, আমি ভয় পাচ্ছি না, রাখলাম বাজি। একবারও কি তুমি হারবে না জীবনে? দিবানাথের চিৎকার আর্তনাদ হয়ে মথিত করছিল রাতটাকে। নীলাভ অন্ধকারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ঘরের প্রাচীন কড়িবর্গাও যেন কাঁপছিল থরথর। পরদিন থেকে দিবানাথকে আর খুঁজে পাওয়া গেল না। এক হিমেল ভরে নিরুদ্দেশ হয়ে গেলেন দিবানাথ। দিবানাথ নেই, না, নেই বলাটা ভুল। নেই কথাটাতে একটা সমাপ্তি আছে। তিনি কোথায় আছেন, আদৌ আছেন কি না, আমি এখনও জানি না। বাবাকে খোঁজার চেষ্টার কোনো ত্রুটি রাখেনি আমার ছেলে। পুলিশে খবর দিয়েছে, রেডিও, টিভি, খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিয়েছে বার কয়েক। যেখানে থেকেই খবর এসেছে ছুটে গেছে বারবার। প্রাইভেট ডিটেকটিভও লাগিয়েছিল, লাভ হয়নি। 74 বছরের দিবানাথ যেন কর্পূরের মতো উবে গেছেন। হঠাৎই গত আষাঢ়ে বেনারস থেকে একটি চিঠি এলো, কোনো এক উষারঞ্জন নস্করের লেখা। আমার স্বামী নাকি জ্যৈষ্ঠ মাসে দশাশ্বমেধ ঘাটে অসুস্থ হয়ে পড়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে উষারঞ্জনকে ঠিকানাটা দিয়ে গিয়েছিলেন তিনি। বলেছিলেন যেন ঠিক 1 মাস পর তার ভবানীপুরের বাড়িতে পৌঁছে দেয়া হয়। সেটাই নাকি ছিল তার শেষ ইচ্ছে। বুকটা ফাঁকা হয়ে গেল আমার। যে মানুষটা আমার জীবনে নেই, যার অস্তিত্ব আমি বিয়ের দিন থেকেই মুছতে চেয়েছি, তার মৃত্যু সংবাদ কেন এমন শূন্য করে দিল আমাকে? ছেলে খবর পেয়েই ছুটে এসেছিল অফিস থেকে, কিন্তু চিঠিটা দেখে কেমন যেন বিশ্বাস হয়নি তার। চিঠির ভাষাটি যেন বড় বেশি বাবার চাঁদে ঘেঁষা। সেই রাত্রেই ট্রেন ধরল বেনারসের। 4 দিন পর মুখ কালো করে ফিরে এলো। গোটা শহর চষে বেরিয়েও কোনো উষারঞ্জন নস্করের সন্ধান পায়নি সে। দশাশ্বমেধ ঘাটেও 4-6 মাসের মধ্যে ওরকম কোনো অসুস্থতা বা মৃত্যুর খবর জানা নেই কারুর। ওখানকার কোনো হাসপাতালেও না, পুলিশেও না, আশপাশের লোকজনেরও না। আমি আর কাগজ কলম নিয়ে বসতে পারি না। বসলেও একটা অক্ষরও আসে না মাথায়। ছেলে, নাতি, নাতনি আমার এত প্রিয়, তাদেরও আজকাল সহ্য করতে পারি না। ঘরে এলে দূর দূর করে বিদায় করি। কাজের লোকেরা আমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে। তারা কি বলে তাও আমি জানি না। বলে, বুড়ো পালালে বুড়ির মাথায় ছিট ধরেছে। তা তো ধরেছেই, আমি যে স্পষ্ট দেখতে পাই। কালা কুলো নির্বোধ লোকটা মরিয়া হয়ে একটা বাজি অন্তত জিততে চাইছেন, শেষ বাজি। আমাকে নিঃস্ব করে দিয়ে আগে পালাতে চান দিবানাথ। বসুন্ধরা তা হতে দেবে না।
এ বাজিটাও তাকে জিততে হবে। বসুন্ধরা কি দিবানাথকে কম ভালোবাসে? ঘৃণা আর ভালোবাসায় কতটুকুই বা ব্যবধান।